তিস্তার পানি নিয়ে অনিশ্চয়তার দোলাচলে নদীকেন্দ্রিক লাখো মানুষ। দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, বন্যায় ভাসছে বিস্তীর্ণ জনপদ। ইউরোপ আমেরিকার বাইরে রপ্তানি বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। কোটা সংস্কারের এক দফা দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু, বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে দেয়া হবে স্মারকলিপি। এবং দুর্বৃত্তদের গুলিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কান ফুটো, হামলাকারী সহ নিহত 2, ক্ষমার অযোগ্য অপরাধ বললেন বাইডেন, বিশ্ব নেতাদের নিন্দা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি না থাকায় হতাশ তিস্তাপাড়ের মানুষ। বর্ষায় ভাঙা গড়ার খেলা আর পানিতে ভাসা এবং শুকনো মৌসুমে ধুধু বালুচর, এমন বাস্তবতা নিয়েই যুগের পর যুগ জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা। এবার শুধু আশার বাণী নয়, মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই উন্মুক্ত সর্বগ্রাসী হয়ে ওঠে তিস্তা ব্যারেজ। প্রবল পানির তোড়ে ভাসিয়ে নেয় তিস্তাপাড়ের ঘরবাড়ি, স্থাপনা সহ বিস্তীর্ণ ফসলের মাঠ। যুগ যুগ ধরে এ ভাসান ভাঙ্গনের সঙ্গে লড়াই করেই টিকে আছে সর্বহারা মানুষেরা। আবার শুকনো মৌসুমে পুরো বিপরীত রূপে আবির্ভূত হয় সেই তিস্তা। পানিশূন্য নদীতে মাইলের পর মাইল ধুধু বালুচর, পানির অভাবে থমকে যায় জীবন জীবিকা, নেতিবাচক প্রভাব পড়ে জীববৈচিত্র্যে। তিস্তার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, এটি যদি বাস্তবায়ন করে তাহলে তিস্তাপাড়ে মানুষ কিন্তু নিশ্চিতভাবে ঘুমাইতে পারবে এবং জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হয়ে যাবে। ত্রাণ চাই না, আমরা আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নটা চাচ্ছি। তিস্তা নদী রক্ষায় সরকারের উচ্চ পর্যায় থেকে দেয়া হচ্ছে নানা আশ্বাস, তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় হতাশ তিস্তাপাড়ের বাসিন্দারা। আমরা পানিতে কতদিন ভাসবো? আমাদের জমিন এখনো, আমার জমিন এখনো 2-20 মাটি পড়ে আছে জমির নদীর ভিতরে। তখন পানি আসে, তখন আসিয়া কেউ হয়তো যে বাগ নিয়ে আসিয়া কিছু নামসাম কাজ করে আমাদের বুঝ দিয়ে থুয়ে যায়। এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করেন, আজকের এই বাংলাদেশের এই উত্তরাঞ্চলের ডিস্ট্রিক্টগুলো প্রত্যেকটা মানুষ সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চান তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চাই। সম্প্রতি তিস্তা প্রকল্প পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ যোগানে কাজ করছে সরকার। সরকার এটা সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করছে। সরকারের প্রতিষ্ঠান হিসেবে আমরাও আছি। সার্বিকভাবে এটা বিভিন্ন স্টাডি হচ্ছে, বিভিন্ন চিন্তা ভাবনা হচ্ছে, বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। মহাপরিকল্পনা সংক্রান্ত একটা বিষয়ে অত্যন্ত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত আমাদের সরকার থেকে আমরা পাবো। বাংলাদেশ অংশে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলার 115 কিলোমিটার জুড়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদী। পানি বাড়লেই ভাসতে হয় নদীতে, আর পানি কমলে সর্বস্ব হারাতে হয় এই নদীতে। তাই তিস্তা পাড়ের মানুষের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই ভাঙ্গা গড়া জীবন থেকে মুক্তি পাবে এই তিস্তা পাড়ের মানুষ। তিস্তা ব্যারেজ এলাকা থেকে সুমন খান, মোহনা সংবাদ, লালমনিরহাট। বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বেড়ে দেশজুড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে বেড়েছে লাখো মানুষের ভোগান্তি। সুনামগঞ্জে 1 সপ্তাহের ব্যবধানে সুরমা নদীর পানি আবারও বিপদসীমা ছাড়িয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত 2 দিনে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জে এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। এতে দুর্ভোগ বেড়েছে নিম্নাঞ্চলের মানুষের। তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাটের নিচু এলাকা তলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমিত কয়েকটি পণ্যে নির্ভরশীল না থেকে নতুন পণ্য খুঁজতে হবে। জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ইউরোপ আমেরিকার বাইরে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশে বাজার ধরার জোর দিতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করে সরকার প্রধান বলেন, বাংলাদেশে অতি দরিদ্র বলে কেউ থাকবে না। এই অর্থনীতি আজকে যে আমরা অন্তত এত বাধা বিঘ্নের পরেও এগিয়ে নিয়ে যেতে পারছি, কাজে আপনাদের যেটা চাহিদা আমরা সেটা পূরণ করব, কিন্তু আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে দেশের উপর। বহুমুখী পণ্য উৎপাদন হচ্ছে, সেগুলি কিভাবে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, এখন ম্যানমেড ফাইবার এটার চাহিদা বেড়ে গেছে, কাজে এই ম্যানমেড ফাইবারটাও আমরা তৈরি করে তার অ্যাপারেলসগুলি যেগুলি তৈরি করে সেগুলো আমরা রপ্তানি করতে পারি। এখন আইসিটির চাহিদা সব থেকে বেশি, কাজে আমরা যদি ডিজিটাল ডিভাইসগুলি তৈরি করতে পারি, কারণ অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে, সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। আর নিজেদেরও তো চাহিদা বেড়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা সবার হাতেই তো এখন ল্যাপটপ, কম্পিউটার সব কিছুই আছে, তারা ব্যবহার করতে পারছে। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার দাবিতে গণপদযাত্রা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 11টার আগেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টার পর সেখান থেকে বঙ্গভবন অভিমুখে রওনা দেন তারা। দাবি আদায়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করবেন আন্দোলনকারীরা। দর্শক, ময়মনসিংহ থেকে আন্দোলনের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, কোটা আন্দোলন শিক্ষার্থীদের গণপদযাত্রার কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। কোটা সংস্কারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসাবে আজ কিন্তু পূর্ব ঘোষিত মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কথা, সেই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই ময়মনসিংহে আন্দোলনকারী শিক্ষার্থীরা পালন করেছেন। সকাল 11টায় কিন্তু নগরীর টাউন হল মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজের শিক্ষার্থীরা কিন্তু টাউন হল মোড়ে জড়ো হয় এবং সেখান থেকে পদযাত্রা নিয়ে কিন্তু তারা জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কার্যালয়ে উপস্থিত হয়ে সেখানে কিন্তু তারা রাষ্ট্রপতি বরাবর তাদের যে দাবি, সেই দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। তো আজকে কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে আজকে ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আজকে জড়ো হয়েছিলেন। তো আমার সাথে রয়েছেন আন্দোলনকারীর দুইজন প্রতিনিধি। একজন আমি প্রথমে জানতে চাইবো যে এই যে আজকে যে আপনারা আন্দোলন করেছেন, আজকে আপনারা কি কর্মসূচি পালন করেছেন? আমরা আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমরা স্মারকলিপি পেশ করেছি জেলা প্রশাসকের মাধ্যমে, এবং আমরা তারপর হলো যে আমরা গণপদযাত্রার মাধ্যমে আমরা শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করেছি, আপনারা দেখেছেন। আমরা এই কর্মসূচি করেছি, এটাই। ধন্যবাদ। আমরা আরেকজন আন্দোলনকারী শিক্ষার্থীর কাছে জানতে চাইবো যে আগামীতে আপনাদের কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হবে আগামীকালকের কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশের ছাত্র সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা ময়মনসিংহ সাধারণ শিক্ষার্থীরা তার শতভাগ বাস্তবায়ন করব ময়মনসিংহে। আগামীকালকের আমাদের যে আন্দোলনের যে ধারাবাহিকতা, অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দেখছেন যে যেরূপ নির্দেশনা আমাদেরকে দেওয়া হচ্ছে তা ময়মনসিংহে শতভাগ আমরা বাস্তবায়ন করছি, এবং আমরা আশা করছি
আমরা সকলকে আশাবাদী করছি, সকল সাধারণ শিক্ষার্থী ভাইদেরকে, ময়মনসিংহ ছাত্র সমাজ, ময়মনসিংহের সাধারণ শিক্ষার্থী সারা বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিগত দিনেও ছিল, ভবিষ্যতেও ওতপ্রোত ভাবে এবং শক্ত অবস্থান নিয়ে থাকবো আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ মাহমুদ। শুনছিলেন যে শিক্ষার্থীদের যে প্রতিনিধি, তারা যে বিষয়টি বলছিলেন যে অতীতের মতো আগামী দিনেও সেই ঢাকা থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, সেই কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহের শিক্ষার্থীরা মাঠে থাকবেন, এমনটাই জানাচ্ছিলেন তারা। তো মাহমুদ, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ। মাহমুদ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে শিক্ষার্থীদের পদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, পদযাত্রা কি শান্তিপূর্ণভাবে চলছে কিনা, আর রাজপথে যান ও জনচলাচলে ভোগান্তির কোনো খবর থাকলে আমাদের জানাবেন। মাহমুদ, আপনি জানেন যে 5% কোটা সংরক্ষণের দাবিতে যে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকে যে গণপদযাত্রাটি কিন্তু ইতিমধ্যে কিন্তু সচিবালয়ের যে সড়ক সেটি অতিক্রম করছে, যাবে অর্থাৎ রাষ্ট্রপতি কার্যালয় যাবে। তারা 5% কোটা সংরক্ষণের তারা কিন্তু রাষ্ট্রপতি বরাবর কিন্তু সড়ক লেভি প্রদান করতে আমরা দেখেছি যে অর্থাৎ সকালে আমরা দেখেছি আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা আছে, তারা কিন্তু সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সড়ক অতিক্রম করে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেখানে জড়ো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে 12টার পরে তারা কিন্তু আবার রাষ্ট্রপতি কার্যালয়ের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। তারা ইতিমধ্যে সচিবালয়ের যে সড়ক সেটা কিন্তু অতিক্রম করছে। তারা বলছে যে অর্থাৎ 5% কোটা সংরক্ষণের তাদের যে চলমান আন্দোলন সেটা তারা অব্যাহত রাখবেন। এখানে আপনি যারা 56% কোটা বাতিলের দাবিতে তারা আন্দোলন তারা করে আসছে। আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু একসাথে জড়ো হয়ে কিন্তু রাষ্ট্রপতি যে ভবন সেখানে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন। তারা তাদের দাবি জানাচ্ছেন। তারা বলছে যে বিভিন্ন জায়গায় তাদের ছাত্রদের করবে অর্থাৎ আক্রমণ হয়েছিল এবং বিভিন্ন জায়গায় যে মামলা হামলা হয়েছে সেটার প্রতিবাদে তারা করছেন। তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। এর পরবর্তীতে যে নেতা যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনের যে পরবর্তী কর্মসূচি দেখে কর্মসূচি ঘোষণা দেবেন। ঘোষণা করা হলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়া হবে। মাহমুদ, এই ছিল আমাদের সর্বশেষ। পদযাত্রার খবর জানাতে এবারে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী MR আসাদ। আসাদ, জানতে চাচ্ছি যে আপনার যেখানে আছেন সেইখানে পদযাত্রার সবশেষ খবর কি আমাদের জানাবেন। দুর্বল, ফলে আসলে সরাসরি সংযুক্ত হওয়াটা কতটুকু কঠিন এবং জটিল পরিস্থিতি তৈরি করতে বুঝতে পারছেন পরিস্থিতি। এবং অনেক কষ্ট করে আসলে এই কিছুক্ষণ আগে আমরা আমাদের ইন্টারনেট সংযোগটাও একটু করে পাচ্ছি। তো আসল কথাটা যদি ফিরে যায় সেটি হচ্ছে যে আসলে কথা ছিল যে সরাসরি তারা বঙ্গভবনে যাবেন, রাষ্ট্রপতির সঙ্গে কাছে তারা স্মারকলিপি জমা দেবেন। কিন্তু তারা প্রথমে সেই দিকে আসলে না গিয়ে দেখা গেছে দোয়েল চত্বরের দিকে না গিয়ে তারা প্রথমে যেদিকে এসেছিলেন সেটি হচ্ছে শাহবাগের কাছে। শাহবাগ থেকে তারা মৎস্যভবন হয়ে মৎস্যভবনে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়, কারণ সেখানে আজকে আপনি জানেন যে ওসমানী স্মৃতি মিলনায়তনে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রোগ্রাম আছে। সুতরাং সেখানে বেশ কিছুক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয় এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর ছেড়ে দেওয়ার পর সেই মিছিলটি কিন্তু প্রেস ক্লাবের কাজ হয়ে এখন কিন্তু সচিবালয়ের সামনে আছে এবং সচিবালয়ের ঠিক সামনে এসেই কিন্তু পুলিশি বাধার মুখে পড়েছে এবং সেখানে থেকে আর সামনের দিকে এগোতে দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। তবে শিক্ষার্থীদের যে বিষয়টা আমরা দেখেছি যে প্রত্যেক পদে পদেই কিন্তু প্রত্যেক মোড়ে কিন্তু তারা মোটামুটি কম বেশি পুলিশি বাধার মুখে পড়েছেন। তবে পুলিশি ব্যারিকেড অতিক্রম করেই কিন্তু তারা সচিবালয় কিংবা এই যে 0 পয়েন্ট যেটাকে আমরা বলি গুলিস্তানি 0 পয়েন্ট সেখানে তারা এসেছেন।
এখন দেখার বিষয় হচ্ছে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা কি আসলেই যেতে পারছেন কিনা সচিবালয় চত্বরে, কারণ এখান থেকে তাদের যাওয়ার কথা বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের জন্য। এবং আমরা বেশ কয়েকদিন সমন্বয়কের সঙ্গে আসলে আসার সময় কথা বলছিলাম, মিছিলের মধ্যে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা যে বিষয়টি আসলে বলছিলেন যে এই ধরনের একটি ধারাবাহিক এবং গণতান্ত্রিক একটি আন্দোলনের কর্মসূচি আজকে, যেটা আসলে প্রত্যেক নাগরিকের অধিকার, সেটি হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করার একটি অধিকার, সেটি আসলে সকলেরই রয়েছে। আসাদ, আপনাকে ধন্যবাদ। এবারে দেশের বাইরের খবর। নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভেনিয়ায় গুলিতে তার ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ট্রাম্প। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সবাইকে একজোট হয়ে এ ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আচমকা মঞ্চ লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি গুলি ট্রাম্পের ডান কান ফুটো করে বেরিয়ে যায়, আরেক গুলিতে মারা যায় তার এক সমর্থক। নিরাপত্তা কর্মীরা দ্রুত ট্রাম্পকে হাসপাতালে নিয়ে যান। জখম খুব বেশি গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, আমেরিকার মতো দেশে এই ধরনের ঘটনা অবিশ্বাস্য। ঈশ্বর আমেরিকানদের মঙ্গল করুন। শনাক্তের পর হামলাকারী থমাস ম্যাথু ক্রুকসকে গুলি চালিয়ে হত্যা করে পুলিশ। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয় বলে মনে করছে এফবিআই। ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক রাইফেল উদ্ধার করেছে তারা। হামলার কারণ জানতে তদন্ত চলছে। ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে সবাইকে একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্টের উপর বন্দুক হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, হাঙ্গেরি সহ বিশ্বের বিভিন্ন দেশ। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। বয়সসীমা লঙ্ঘন হওয়ায় ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে এসব আসনে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির নির্দেশও দেন আপিল বিভাগ। ভিকারুন্নেসায় ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণীতে ভর্তিচ্ছু 2 শিক্ষার্থীর মা গত 14 জানুয়ারি রিট করেন। শুনানি শেষে গত 21 মে প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে রায় দেন হাইকোর্ট। খেলার সংবাদ। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1টায়। স্প্যানিশরা 4বার ফাইনাল খেলে 3বারই জিতেছে শিরোপা। বিপরীতে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা ইংলিশরা প্রথমবারের মতো ইউরো শিরোপা ঘরে তুলতে মরিয়া। কাজী পাপ্পুর ডেস্ক রিপোর্ট। 24 দলের লড়াইয়ের ইতি টানবে 2 দল। ইউরোর সব উত্তাপ স্পেন ও ইংল্যান্ডকে ঘিরে। স্পেনের সামনে সুযোগ 1 যুগ পর শিরোপা পুনরুদ্ধারের, আর ইংল্যান্ডের সামনে প্রথম ইউরো জয়ের হাতছানি। জয় পরাজয়ের বিশ্লেষণে কাগজে কলমে এখন পর্যন্ত এগিয়ে স্পেন। এবারের আসরে সবচেয়ে বেশি সুযোগ তৈরি করা দল স্প্যানিশদের ঝুলিতে জমা পড়েছে সর্বোচ্চ 13 গোল করার রেকর্ড। নান্দনিক আর আরামদায়ক ফুটবল উপহারের প্রশংসা বাক্যও গেছে তাদের ঘরে। এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন লামিনে ইয়ামাল কিংবা দানি ওলমো। মাঝমাঠে বল যোগানে বড় ভূমিকা রাখতে পারেন রদ্রি। আমি জানি আমার ফুটবলারদের সামর্থ্য কতটুকু। আমার বিশ্বাস পুরো আসরের মতো ফাইনালেও তারা নিজেদের সেরাটা দিবে। আমরা আত্মবিশ্বাসী, নিজেদের শক্তিমত্তার উপর বিশ্বাস রাখতে চাই। সেমিফাইনালের চেয়ে এই ম্যাচটা ভিন্ন হবে, কারণ প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড যথেষ্ট ভালো দল। যদিও কাগজে কলমের হিসাবকে গুরুত্ব দিচ্ছে না ইংলিশরা। নকআউট পর্বে প্রতিটি ম্যাচে কখনো শেষ সময়ে, কখনো আবার টাই ব্রেকারে জিতে ফাইনালে এসেছে তারা।
তাই শিরোপা লড়াইয়ে শেষ পর্যন্ত হাল ছাড়বেন না হ্যারি কেইন, ফিল ফোডেন ও জুড বেলিংহামরা, তা নিশ্চিত করেই বলা যায়। এই ত্রয়ীর একজন জ্বলে উঠলেই 58 বছর পর আবারও কোনো শিরোপা যেতে পারে ইংলিশদের শোকেসে। দেশের বাইরে ইংল্যান্ডকে কোনো ফাইনালে তুলতে পেরে আমি খুশি, তবে এবারের আসরে স্পেন ভালো খেলছে। তাদের আটকাতে হলে আমাদের নিখুঁত ফুটবল খেলতে হবে, জিততে হলে পুরো ম্যাচে দিতে হবে সেরাটা। বার্লিনে শিরোপা লড়াই নামার আগে জয় পরাজয়ের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে থাকবে ইংল্যান্ড। 27 দেখায় থ্রি লায়ন্সদের 14টির বিপরীতে লা রোহাদের জয় 10 ম্যাচে, বাকি 3 ম্যাচ ড্র হয়েছে। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। তিস্তার পানি নিয়ে অনিশ্চয়তার দোলাচলে নদীকেন্দ্রিক লাখো মানুষ, দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, বন্যায় ভাসছে বিস্তীর্ণ জনপদ। ইউরোপ আমেরিকার বাইরে রপ্তানি বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। কোটা সংস্কারে এক দফা দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু, বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে দেয়া হবে স্মারকলিপি। এবং দুর্বৃত্তদের গুলিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কানফুটো, হামলাকারী সহ নিহত 2, ক্ষমার অযোগ্য অপরাধ বললেন বাইডেন, বিশ্ব নেতাদের নিন্দা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে